আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চীনের যে ভয়ঙ্কর অস্ত্রে মিনিটে ছোড়া যাবে 4 লাখ বুলেট। হিংসার আগুনে পুড়ছে মোদি, ভারতের গচ্চা 72,000 কোটি রুপি। তুরস্ক ও আজারবাইজানের পর এবার এক হচ্ছে ইরান পাকিস্তান, গুরুত্বপূর্ণ ঘোষণা দিল ভারত। $30 বিলিয়ন গুপ্তধন খুঁজে পেল এরদোয়ানের তুরস্ক। ইসরায়েলের সামরিক দুঃস্বপ্ন, হারেতি জনসংখ্যা বৃদ্ধি দখলদার বাহিনীর দুশ্চিন্তার কারণ। পাক প্রধানমন্ত্রী শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে ইমরান খানের দল। ভারত ইসরায়েল নয় আর পাকিস্তান ফিলিস্তিন নয়, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। মেটাল স্টর্ম বা ধাতব ঝড় নামের ভয়ঙ্কর অস্ত্র বানালো চীন। মিনিটে ছোড়া যাবে 4 লাখ বুলেট। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইসলামাবাদের হাতে থাকা একাধিক চীনা হাতিয়ার। এরই মধ্যে নৌবাহিনীর জন্য নতুন একটি হাতিয়ারের প্রোটোটাইপ তৈরি করেছে চীনের প্রতিরক্ষা গবেষকেরা। ড্রোন হামলায় উড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধ্বংস হয়েছে একের পর এক লড়াকু জেট। লড়াইয়ের ময়দানে কাজ করেনি ক্ষেপণাস্ত্র। 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধে চীনের যুদ্ধ বিমান J-10C ইতিহাস সৃষ্টি করেছে ফ্রান্সের তৈরি ভারতের অত্যাধুনিক রাফেল ভূপাতিত করে। এই অবস্থায় হাত পা গুটিয়ে বসে না থেকে নতুন অস্ত্র তৈরিতে নজর দিয়েছে বেইজিং। সম্প্রতি চীনের জনপ্রিয় প্রতিরক্ষা পত্রিকা মডার্ন ওয়েপনারি নতুন একটি অস্ত্রের প্রোটোটাইপের কথা জানিয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। মূলত রণতরী ধ্বংসকারী ড্রোন, ক্রুজ এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে এর নির্মাণ করেছেন চায়না প্রতিরক্ষা বিজ্ঞানীরা। বেইজিং সেটিকে কি ধরনের যুদ্ধ জাহাজে ব্যবহার করবে তা অবশ্য স্পষ্ট নয়। হাতিয়ারটিকে নৌ ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে। মডার্ন ওয়েপনারির প্রতিবেদন অনুযায়ী নতুন ধরনের ওই অস্ত্রটিতে রয়েছে 16টি 35 মিলিমিটারের ব্যারেল। সেগুলি থেকে মিনিটে 4 লক্ষ গুলি ছুটতে পারবে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PL এর নৌসেনা। এটি ব্যবহার করার জন্য যে বুলেট কার্টেনের প্রয়োজন তাও বানিয়ে ফেলেছে বেইজিং। প্রাথমিকভাবে এই হাতিয়ারটিকে ধাতব ঝড় বা মেটাল স্টর্ম বলে উল্লেখ করেছে চীন, তবে এর আনুষ্ঠানিক নামকরণ এখনো হয়নি। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে 7 ম্যাক বা শব্দের গতিবেগের চেয়ে 7 গুণ বেশি গতিতে আসা যে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে পারবে চীনের এই নতুন অস্ত্র। প্রাথমিকভাবে এটিকে ডেস্ট্রয়ার শ্রেণীর রণতরীতে মোতায়েন করতে পারে বেইজিং। PL এর নৌবাহিনীর পুরোপুরি এটিকে গ্রহণ করলে তাদের আকাশ প্রতিরক্ষা যে অনেকটা মজবুত হবে তা বলাই বাহুল্য। বর্তমানে রণতরী এবং নৌঘাটিগুলোর সুরক্ষায় ক্লোজ ইন ওয়েপন সিস্টেম নামের একটি বিশেষ ধরনের হাতিয়ার ব্যবহার করে চীন। এর সাহায্যে যুদ্ধ জাহাজ বিধ্বংসী স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁককে আটকাতে সম্ভব বলে জানা গিয়েছে। মেটাল স্টর্ম বা ধাতব ঝড় এর ক্ষমতা সংশ্লিষ্ট অস্ত্রটির চেয়ে কয়েক গুণ বেশি। প্রতিকূল সামুদ্রিক পরিবেশে মানিয়ে নিতে এর কোনো অসুবিধা হবে না বলেও দাবি করেছে বেইজিং। ভারত পাকিস্তান যুদ্ধে অবশ্য পর্দার আড়ালে থেকে ক্রমাগত ইসলামাবাদকে সাহায্য করে গিয়েছে চীন। ভবিষ্যতে চীনের এই সামরিক প্রযুক্তি পাকিস্তানের হাতে চলে যেতে পারে বলে মন্তব্য করছেন ভারতীয় সামরিক বিশারদরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মঞ্চে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। সফরের প্রথম দিনেই বেইজিংয়ে দাঁড়িয়ে ডক্টর ইউনূস জানিয়েছিলেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় 7 সিস্টার্স অঞ্চলগুলো স্থলবেষ্টিত, আর এই অঞ্চলের একমাত্র সমুদ্রের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। চীনের জন্য বাংলাদেশ যে একটি অপরিহার্য প্রবেশদ্বার তা স্পষ্ট করেই জানিয়ে দেন তিনি। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। আন্তর্জাতিক মঞ্চের বড় খেলোয়াড় ডক্টর ইউনূস এমন বক্তব্যের রেশ ছড়িয়ে পড়ে ভারতীয় কূটনৈতিক অঙ্গনে। দিল্লিতে সৃষ্টি হয় অস্থিরতা।
বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূস কার্যত ভারতকে কূটনৈতিকভাবে চাপে ফেলছেন। পরবর্তীতে চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই বন্দরের সাথে যুক্ত হলে নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্ব অংশ লাভবান হবে। তখন তা ভারতের কাছে কেবল মন্তব্য নয়, বরং একটি স্পষ্ট ভূ কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তবে এই মন্তব্যকে দিল্লি দেখছে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে, কারণ ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের একমাত্র কার্যকর সমুদ্রপথ হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর। ভারতের জাতীয় নিরাপত্তা পর্যালোচকরা জানাচ্ছেন, ডক্টর ইউনূসের বক্তব্যের পরেই মোদী সরকার 50,000 কোটি রুপি বাড়িয়েছে প্রতিরক্ষা বাজেট। বাংলাদেশের ভূ কৌশলগত অবস্থান ঘিরে জেদ করে খরচ হচ্ছে আরও 22,000 কোটি রুপি। এই 72,000 কোটি রুপির অতিরিক্ত খরচে গড়ে তোলা হচ্ছে একাধিক প্রকল্প। এর মধ্যে সবচেয়ে আলোচিত শিলং-শিলচর 4 লেন হাইওয়ে করিডোর, যা বাস্তবায়ন করছে NHIDCL। আশা করা হচ্ছে 2030 সালের মধ্যে এটি চালু করা হবে। বর্তমানে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সাথে যুক্ত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের মাধ্যমে একে ভারতের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়। এই ঝুঁকি ঠেকাতে ভারত সরকার মিয়ানমার হয়ে বিকল্প রুট গড়ে তুলছে কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট এর মাধ্যমে। কলকাতা থেকে মিয়ানমারের সিত্তে বন্দর, সেখান থেকে নদীপথ হয়ে পালেতোয়া এবং এরপর জরিনপুই পর্যন্ত সড়কপথ। এই রুটে যুক্ত হবে আসাম, ত্রিপুরা, মিজোরাম সহ সেভেন সিস্টার্স অঞ্চল। যদিও ভারত বিকল্প রুট নির্মাণে এগিয়ে যাচ্ছে, তবে বড় প্রশ্ন হলো মিয়ানমার নিজেই এখন রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। ফলে এই রুট কতটা নিরাপদ ও স্থায়ী হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। তুরস্ক ও আজারবাইজানের পর এবার এক হচ্ছে ইরান পাকিস্তান। গুরুত্বপূর্ণ ঘোষণা দিল ভারত। কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জের ধরে শুরু হওয়া ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি থামেনি। সামরিক ও কূটনৈতিক দিক দিয়ে দুদেশই এখনো আক্রমণাত্মক মনোভাব ধরে রেখেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পাশে এসে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান। সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে পাকিস্তান ও ইরান। বিশেষ করে বাণিজ্য, নিরাপত্তা, আন্তঃজনসংযোগ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার করেছে উভয় দেশ। সম্প্রতি এক টেলিফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঐক্যমতে পৌঁছান। বিশ্লেষকরা মনে করছেন, তুরস্ক ও আজারবাইজানের পর এবার ইরানের এই অবস্থান ইসলামাবাদের আঞ্চলিক কূটনীতিকে আরও জোরদার করবে এবং ভারতের ওপর চাপ তৈরি করতে পারে। অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে নতুন পদক্ষেপ নিয়েছে ভারত। মোদী সরকার এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের জম্মু ও কাশ্মীর অঞ্চলে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক যুদ্ধবিরতির মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে, যা সেখানে নিরাপত্তা পরিস্থিতি আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। কাশ্মীর হামলার পর পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তান এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এরপর থেকে শীর্ষ পর্যায়ে নিয়মিত সামরিক সংযোগ ও আলোচনা চলছে এবং যুদ্ধবিরতির মেয়াদও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। $30 বিলিয়ন গুপ্তধন খুঁজে পেল এরদোয়ানের তুরস্ক। তুরস্ক কৃষ্ণ সাগরের 75 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করেছে, যার মূল্য প্রায় $30 বিলিয়ন। এটি দেশটির আগামী 3.5 বছরের আবাসিক চাহিদা মেটাতে সক্ষম এবং শক্তি নিরাপত্তা বৃদ্ধি ও আমদানি নির্ভরতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার 17 মে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক ঘোষণায় বিষয়টি জানান। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি সম্পূর্ণ শক্তি স্বনির্ভর তুরস্ক গড়ে তোলা। তিনি আরো জানান, 2025 সালের মার্চে শুরু হওয়া গোকতেপে 3 কূপে খনন কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। এই আবিষ্কার তুরস্কের কৃষ্ণ সাগরের পূর্বের খনন কার্যক্রমের সাফল্যের ধারাবাহিকতা। 2020 সালে দেশটির সাকারিয়া গ্যাস ক্ষেত্র 320 BCM গ্যাস আবিষ্কার করেছিল। সেই গ্যাস উৎপাদন বর্তমানে দৈনিক প্রায় 9.5 মিলিয়ন ঘনমিটারে পৌঁছাচ্ছে। এই নতুন মজুদ তুরস্কের শক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, শক্তি নিরাপত্তা এবং আন্তর্জাতিক শক্তি বাজারে অবস্থানকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে। সূত্র ডেইলি সাবাহ। ইসরায়েলে সামরিক দুঃস্বপ্ন, হারিদি জনসংখ্যা বৃদ্ধি দখলদার বাহিনীর দুশ্চিন্তার কারণ। ইসরায়েল বিষয়ক একজন বিশেষজ্ঞ এমন একটি গুরুতর সমস্যার কথা তুলে ধরেছেন, যা ইসরায়েলি সেনাবাহিনীকে চিন্তিত
করে তুলেছে এবং বিষয়টি তাদের জন্য হুমকি। ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ ইমাদ আবু আওয়াদ বলেছেন, দখলদার সেনাবাহিনীতে হারেদিদের পরিষেবার বিষয়টি কোনো ক্ষণস্থায়ী সমস্যা নয়, বরং এটি একটি জটিল সমস্যা যা ইসরায়েল কয়েক দশক ধরে মোকাবেলা করে আসছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে গাজা যুদ্ধ শুরুর পর এবং সেনাবাহিনীতে নিয়োগের সময় এই সংকট নজিরবিহীন মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, গত 2 দশক ধরে ইসরায়েলে হারেদিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় তাদেরকে সামরিক বাহিনীতে কাজ করার জন্য চাপ বেড়েছে। ইয়ার ল্যাপিদ বলেন যে যুদ্ধ থেকে পালিয়ে আসা হারেদিদের জন্য ইসরায়েলের বার্ষিক 120 বিলিয়ন শেকেল খরচ হয়, যার অর্থ হলো তাদের প্রত্যেকের যারা সামরিক বাহিনীতে কাজ করেন না তাদের জন্য ইসরায়েলের প্রায় 1.5 মিলিয়ন শেকেল খরচ হয়। ইসরায়েল বিষয়ক এই বিশেষজ্ঞ আরও বলেন, এই পরিস্থিতি ইসরায়েলের গভীর সংকটে পড়ার বিষয়টি প্রমাণ করে, যা সরাসরি ইসরায়েলি বাহিনীর যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। তারপরেও সেনাবাহিনীর এখন ব্যাপক জনবলের ঘাটতির সম্মুখীন। বিশেষজ্ঞ এই বলে তার বক্তব্য শেষ করে, হারেদি সামরিক পরিষেবার সংকট কেবল নেতানিয়াহুর জন্য নয়, বরং এটি এমন একটি সংকট যার মুখোমুখি হবে প্রতিটি মন্ত্রিসভা। হারেদিরা কেবল মন্ত্রিসভা ত্যাগ করতেই প্রস্তুত নয়, বরং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে রাজপথে ব্যাপক বিক্ষোভ শুরু করতেও প্রস্তুত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াত সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের চিন্তা করছে প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ পিটিআই। সোমবার জিও নিউজের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার কথা বিবেচনা করছে ইমরান খানের দলটি। দলীয় সূত্র বলছে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, তার দল এবং তার বোনদের মধ্যে সাম্প্রতিক বৈঠকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ধারণাটি সক্রিয়ভাবে আলোচনা করা হয়েছিল। বিস্তারিত প্রতিবেদনে। ওই আলাপে ইমরান খানকে বিরোধী জোটের অবস্থান সম্পর্কে অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আসাকজাই। এই নেতা প্রকাশ্যে বর্তমান স্পিকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। সূত্রগুলো আরও দাবি করেছে, পিটিআই প্রতিষ্ঠাতা দলের নেতৃত্ব এবং মিত্র বিরোধী দলগুলোকে প্রস্তাবের পরিকল্পনা করার জন্য এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ওই বৈঠকে সময় হলে কৌশল বাস্তবায়নের জন্য তাদের পূর্ণ ক্ষমতাও দেবেন তিনি। দলের অভ্যন্তরীণ সূত্রগুলো ইমরান খানকে উদ্ধৃত করে বলেছে, বর্তমান সরকারকে সংসদের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ জানাতে হবে। এ বিষয়ে মন্তব্য করেন পিটিআই এর সিনিয়র নেতা এবং প্রাক্তন স্পিকার আসাদ কায়সার। নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী এবং স্পিকার উভয়ই অনাস্থা প্রস্তাবের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। আসাদ কায়সার বলেন, আমরা এই বিকল্পটি বিবেচনাধীন রাখছি। পাকিস্তান ভারত উত্তেজনার কারণে আমরা সাময়িকভাবে পিছিয়ে আছি। অনাস্থা প্রস্তাবটি যথাসময়ে ব্যবহার করা হবে এবং প্রধানমন্ত্রী ও স্পিকার উভয়ই বিরোধী শিবিরের নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, পাকিস্তানের ইতিহাসে ইমরান খানই একমাত্র প্রধানমন্ত্রী যিনি 2022 সালের এপ্রিলে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, আমরা কখনোই ভারতের আধিপত্যের কাছে মাথা নত করব না। তিনি আরো বলেন, ভারত যুক্তরাষ্ট্র নয় আর পাকিস্তান আফগানিস্তান নয়, ভারত ইসরায়েল নয় আর পাকিস্তান ফিলিস্তিন নয়। পাকিস্তান কখনোই নিরুৎসাহিত হবে না, কখনোই জোর জবরদস্তি করা যাবে না। তিনি এসব মন্তব্য করেন আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভারতের অভ্যন্তরীণ সমস্যা, সন্ত্রাসবাদ, চরমপন্থা ও ঘৃণাকে অস্ত্র বানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য ব্যবহারের অভিযোগ করেন। তিনি বলেন, ভারত সরকার মুসলিম ও শিখদের বিরুদ্ধে দমনপীড়ন চালাচ্ছে, যা আরও ক্ষোভ, চরমপন্থা ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি পাকিস্তানের জেলুমে এক সন্ত্রাসীকে গ্রেফতার করার কথা জানায়। সন্দেহভাজন ব্যক্তি ভারতীয় ড্রোনের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ওই ঘটনাকে ভারতের রাষ্ট্র পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদের একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী। তিনি আরও বলেন, ভারত যুক্তরাষ্ট্র নয় আর পাকিস্তান আফগানিস্তান নয়, ভারত ইসরায়েল নয় আর পাকিস্তান ফিলিস্তিন নয়। তিনি দাবি করেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। তিনি ভারতের অভিযোগের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করে বলেন, যদি ভারত কোনো প্রমাণ পেশ করতে পারে তাহলে তা নিরপেক্ষ সংস্থার কাছে জমা দিক। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভারতের সাম্প্রতিক সামরিক আক্রমণের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করেন। তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে না। আমাদের প্রতিক্রিয়া ছিল সঠিক, ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ।
তিনি ভারতের সামরিক বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ভারত কোনো পদক্ষেপ নেয় আমরা পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবো, সূত্র আনাদুল এজেন্সি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চীনের যে ভয়ঙ্কর অস্ত্রে মিনিটে ছোড়া যাবে 4 লাখ বুলেট। হিংসার আগুনে পুড়ছে মোদি, ভারতের গচ্চা 72,000 কোটি রুপি। তুরস্ক ও আজারবাইজানের পর এবার এক হচ্ছে ইরান পাকিস্তান, গুরুত্বপূর্ণ ঘোষণা দিল ভারত। $30 বিলিয়ন গুপ্তধন খুঁজে পেল এরদোয়ানের তুরস্ক। ইসরায়েলের সামরিক দুঃস্বপ্ন, হারেতি জনসংখ্যা বৃদ্ধি দখলদার বাহিনীর দুশ্চিন্তার কারণ। পাক প্রধানমন্ত্রী শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে ইমরান খানের দল। ভারত ইসরায়েল নয় আর পাকিস্তান ফিলিস্তিন নয়, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।